এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। এইটা প্রধানমন্ত্রী বলছেন, এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন। তো আমার কথা হলো, প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না। বাস্তবের কোনো মিল নেই তার সাথে। আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে। আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে। যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় নাম তার চলে এসছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছে, আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে 2টি ফ্যান চললে তাকে 10,000 টাকা বিল দাও। যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে 25,000 টাকা, 30,000 টাকা, আর এই টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ। তার এইবারে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আপনি আরেকটি খবর দেখলাম, প্রধানমন্ত্রী আপনি সচ্ছলতার কথা বলছেন গরিব মানুষে, কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতা ঢাকা শহরে 50টা না 50টা ক্যাসিনো। আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে। এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল করে তাদের বক্তব্য, আমার বানানো কথা নয়, যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে, আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে, আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে। আপনার জেলার এক ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন। আর আপনি একদিনে টাকা ডলারের বিনিময়ে 7 টাকা বাড়িয়ে দিবেন। $1 দাম 117 টাকা, কদিন আগেই ছিল 110 টাকা। পরশুদিন এক ঘোষণায় 117 টাকা। এখন বলছেন যে এত টাকা, এটা নাকি অর্থনীতির একটা সরকার ভারসাম্য, কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে। আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না, শিল্পের যন্ত্রপাতি নয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানিতে ডলার লাগে। এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়া মানে কি আপনার একবারে চোখ খুলে এসে হাজার হাজার কোটি টাকা হবে। তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে, ওর প্রভাব, ওর ফলাফল তো সাধারণ মানুষ, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হু হু করে বাড়বে, আবার হু হু করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করাতে সচ্ছল কি করবেন? ওদেরকে পদদলিত করছেন আপনি। বন্ধুরা আমার, একটা দামি নির্বাচন হচ্ছে, এই বলেই দামি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয়, আমরা এটা বর্জন করি। এটা ফালতু নির্বাচন, জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন। তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরেই জাল জুয়া চলে গেছে।
জালিয়াতি হয়েছে, প্রকাশ্য টাকা বিলিবন্টন হয়েছে। আপনার নিশ্চুপ, প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35% মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে কত পড়েছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই জাতীয় নির্বাচন 7 জানুয়ারি তার চেয়ে কম ভোট নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে। এটা কিন্তু আমরা ভাগ দিয়ে বলে দিয়েছে। 7 জানুয়ারির পরে 18 জানুয়ারি বলেছে না না নির্বাচন, 7 জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 18 জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক পায় না। একটা গল্প আমার মনে পড়লো, কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোক সংবরণ করতে পারছি না। যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না। পরে আঙুলের মা তুমি কোথায় আছো? ওর বউ তো রেগে রেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আঙুলের মা এখানে এভাবে কথা বলছে কেন? নতুন হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের ভোট চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, আমি আবার এখান থেকে নবীউল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরো যারা আছেন ছাত্রনেতা আদিত্য, এদের একটু মুক্তি দাবি করছি। এবং যারা আরো কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, হাবিবুল নবী খান সোহেল, হাবিবুর রশিদ হাবিব, তারপরে রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সে রয়েছেন সাইফুল ইসলাম নীরব রয়েছে। এরা আজকে গ্রেফতার কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সর্বোপরি বন্ধুরা, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, ওই যখন আমাদের অফিসের সামনে যে ছবিটি খুলছে, যে এই মৃত্যুটার সাথে, যে মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে, যাকে অনেক চেষ্টা করেও নতুন ফখরুদ্দিনরা বাইরে থাকতে পারেনি, হাসিনাকে পেরেছিল, আজকে তাকেও বন্দী করেছে। তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।